নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ, আর আপনার সঙ্গে আমি সুমন। কবি শক্তি চট্টোপাধ্যায় শুনেছিলেন রাতের কড়ানাড়া। পুলিশের কড়ানাড়া অনেকে বহু সময় শুনেছেন, কিন্তু খোদ পুলিশের দরজায় কড়ানাড়া সিবিআই এক্স্যাক্টলি এটাই করল। কেন করল? মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের অধীনস্থ আরওসি, সেই আরওসি নাকি সারদা সংক্রান্ত তদন্তের বিষয় একবার নয় দুবার চিঠি পাঠিয়েছে লালবাজারে কলকাতা পুলিশকে। তারিখ কি? 2011 অক্টোবর মাসে এবং 2012 মার্চ মাসে। এখন প্রশ্ন, চিঠি পেয়ে কলকাতা পুলিশ কি তদন্তের কাজ শুরু করেছিল? যদি শুরু করে থাকে তাহলে সেই তদন্তে এখনো পর্যন্ত কি পাওয়া গেছে? আর যদি না করে তাহলে কেন করেনি, কার নির্দেশে করেনি? সব থেকে বড় প্রশ্ন বোধহয় এটাই। আর এই নিয়ে আমাদের একাধিক এক্সক্লুসিভ রিপোর্ট নিয়ে আজকের এই বিশেষ অনুষ্ঠান। আমাদের বিষয় সারদা নিয়ে সিবিআই চিঠি পৌঁছল লালবাজারে। তৃণমূলের পাঠানো নথিতে ছবির ক্রেতা গৌতম কুণ্ডুও। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন শ্রমিক লাহিড়ী, প্রাক্তন সাংসদ, সিপিএম নেতা, আছেন দেবনারায়ণ সরকার, অধ্যাপক, আছেন কৃষাণু মিত্র, বিজেপি নেতা। অন্যদিকে শিল্পী সমী রাইচ, আছেন প্রাক্তন মন্ত্রী, সিপিআই নেতা শ্রীকুমার মুখোপাধ্যায় এবং কংগ্রেস বিধায়ক সুখবিলাস বর্মা। ওদের কাছে আসবো, কিন্তু তার আগে যে চিঠি একেবারে খোদ লালবাজারের দোরগোড়ায় পৌঁছে গেল, সেই চিঠিতে কি রয়েছে, কি জানতে চাইছেন তারা, বিস্তারিত দেখুন। সারদা তদন্তে কলকাতা পুরসভার পর এবার লালবাজারে চিঠি পৌঁছল সিবিআই সূত্রের খবর, কয়েকদিন আগেই সারদার তদন্ত সংক্রান্ত তথ্য চেয়ে জয়েন্ট সিপি ক্রাইমকে চিঠি পাঠিয়েছেন সিবিআই এর গোয়েন্দারা। কোটি কোটি টাকার সারদা কেলেঙ্কারির তদন্তে নেমে কেন্দ্রীয় কোম্পানি বিষয়ক মন্ত্রকের অধীনস্থ রেজিস্ট্রার অফ কোম্পানিজ বা আরওসির কাছে সারদা সংক্রান্ত সমস্ত নথি চেয়ে পাঠায় সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্র খবর, চিঠি পাওয়ার পর আরওসি তাদের যে ফাইল পাঠায় তা থেকে দুটি চিঠির প্রতিলিপি মেলে। দুটি চিঠি আরওসি লিখেছিল কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারকে। প্রথম চিঠিটি 2011 সালের অক্টোবর মাসের। কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইমকে লেখা এই চিঠিতে আরওসি জানতে চেয়েছিল সারদা সংক্রান্ত তদন্ত কত দূরে গিয়েছে, তদন্তে এখনো পর্যন্ত কি কি উঠে এসেছে। 2012 সালের মার্চ মাসে আরওসি দ্বিতীয়বার চিঠি পাঠায় লালবাজারে। সেটি প্রথম চিঠির রিমাইন্ডার, অর্থাৎ প্রথম চিঠির জবাব না পেয়ে দ্বিতীয় চিঠিটি পাঠায় আরওসি। কিন্তু সারদা তদন্তের কথা জানতে চেয়ে এভাবে লালবাজারকে কেন চিঠি দিল রেজিস্ট্রার অফ কোম্পানিজ? প্রাথমিকভাবে সিবিআই মনে করছে কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী সারদা নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে যে চিঠি দিয়েছিলেন সেই চিঠি হয়তো পরে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরে পাঠানো হয়েছিল। স্বরাষ্ট্র দপ্তরই হয়তো লালবাজারকে এই তদন্ত ভার দিয়েছিল। কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান সম্ভবত সেই কারণেই লালবাজারের কাছে সারদা সংক্রান্ত তদন্তের অগ্রগতি জানতে চেয়েছিল কেন্দ্রীয় সংস্থা আরওসি। তবে সিবিআই এর দাবি দুবার চিঠি পাঠালেও লালবাজারের তরফে কোনো জবাবি চিঠির উল্লেখ আরওসির ফাইলে নেই। এই পরিস্থিতিতে আরওসির দুটি চিঠির রেফারেন্স দিয়ে লালবাজারে চিঠি পাঠালো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কয়েকদিন আগে জয়েন্ট সিপি ক্রাইমকে পাঠানো এই চিঠিতে সিবিআই এর তরফে জানতে চাওয়া হয়েছে সারদা সংক্রান্ত তদন্ত কি আদৌ শুরু করেছিল কলকাতা পুলিশ? শুরু করে থাকলে তা কত দূরে গিয়েছে? আর যদি তদন্ত না করা হয়ে থাকে তাহলে কেন হয়নি, কার নির্দেশে হয়নি? এখনো লালবাজারের তরফে কোনো উত্তর পায়নি সিবিআই। কলকাতা পুলিশের উত্তরের অপেক্ষায় রয়েছে তারা। এ প্রসঙ্গে জয়েন্ট সিপি ক্রাইম পল্লবকান্তি ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, চিঠি পেয়েছি, খতিয়ে দেখা হচ্ছে। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। সবাইদের লাখ টাকার প্রশ্ন এটা যে লালবাজার কি উত্তর দেবে? এর আগে আমি এই জন্যই প্রশ্নটা করছি যে নবান্ন কিন্তু দুটো চিঠি পেয়েছে। একটা 19 সেপ্টেম্বর 2014 পাঠিয়েছিলেন সিবিআইয়ের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের এসপি উপেন্দ্র কুমার, কোনো উত্তর আসেনি। তারপর 15ই মে 2015 এবং পরিষ্কার জানতে চাওয়া হয় যে 11 এবং 12 সাল থেকে কেন্দ্র সরকার যে অভিযোগগুলো ফরওয়ার্ড করেছিল পাওয়া গেছে কিনা, কোনো তদন্ত শুরু হয়েছে কিনা, যদি না হয়ে থাকে কেন হয়নি, কার নির্দেশে হয়নি, কোনো উত্তর আসেনি। কি উত্তর দেবে? তাহলে তো উত্তর দিতে হয় যে আমরা পয়সা নিয়েছি, আমরা দুঃখিত। এই উত্তর দিতে পারে নাকি কখনো? এই উত্তর কখনো পাবেন না। আর এই উত্তরগুলো যাতে না আসে জনসমক্ষে, তার জন্যই তো রাজ্য সরকার সিট গঠন করেছিল। আমরা তো বারবার বলেছিলাম ওটা কাভার সিট, অ্যাকচুয়ালি ওটা সিট নয়, সব কিছু কাভার করে দেওয়ার জন্য ওইটা গঠন করা হয়েছিল। দেখবেন সিবিআই জানতে চেয়েছে, আপনাদের কাছেই শোনা যাচ্ছে লালবাজারের কাছে, যে লালবাজারের কাছে তারা সহযোগিতা চাইছে, কারণ অতীতে যারা তদন্ত করেছে তাদের কাছ থেকে যতটা যে সহযোগিতা পাওয়া আশা তারা করেছিল সেই সহযোগিতা তারা পায়নি। অর্থাৎ যে সিট কি তাদের সমস্ত কাগজপত্র দিয়েছে? দেবে কোথা থেকে? দিলে তো একরাশ ছাই দিতে হয়, তার কারণ ওগুলোকে তো পুড়িয়েছে। না, সেই অসহযোগিতার অভিযোগ তো শুরু থেকেই শোনা যাচ্ছিল, এমনকি ব্যাংকের লকার নিয়ে কি। তাহলে এটা কার নির্দেশে? এ তো নিশ্চয়ই
কোনো একজন ডিএসপি, কোনো একজন আইসি, এমনকি কোনো একজন এসপি নিজে দায়িত্ব নিয়ে এই কাজ তো করেননি, করেছেন তো কারণ না কারণ নির্দেশে। এবং এই যে পুলিশ চলে, সেই পুলিশের তো একজন বিভাগীয় মন্ত্রী আছেন, কিন্তু এতগুলো অফিশিয়াল ডকুমেন্ট এ কি হজম করা সম্ভব না? হজম করা সম্ভব কি সম্ভব না? দেখুন, আমাদের দেশে নানান রকমের ঘটনা ঘটে। তা নইলে বলুন দেখি, হঠাৎ সিবিআই তদন্ত এত শ্লথ হয়ে গেল কেন? একসাথে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কতগুলো পরপর আলাপ আলোচনা, এমন একটা পরিবেশ তৈরি হলো, তারপর আমরা দেখছি যাদেরকে ডাকা হচ্ছিল তাদের আর ডাকা হচ্ছে না। এমন কেউ শোনা যাচ্ছে চিঠি চাপাটি চলছে, এরপর তলব কিন্তু আটকে রয়েছে। তলব আটকে রয়েছে এবং তদন্ত কত দূর এগোচ্ছে তা বোঝা যাচ্ছে না। যাদেরকে তলব করা হয়েছিল তারা উত্তর দিলেন কিনা তাও জানা হচ্ছে না, উত্তর স্যাটিসফ্যাক্টরি বা সন্তোষজনক কিনা তাও জানা হচ্ছে না, বা তাদের আর নতুন করে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না, বরঞ্চ সবাই জামিন পেয়ে যাচ্ছে আমরা লক্ষ্য করছি। এমনকি তৃণমূল ছেড়ে বিজেপির দিকে যাচ্ছেন এমন সম্ভাবনাময় যে নেতা, যার বিরুদ্ধে সবচাইতে গুরুতর অভিযোগ ছিল, এবং সিবিআই বারে বারে বলেছে তারা বিভিন্ন ডকুমেন্টে যে অনেক কিছুই প্রায় দিনের আলোর মতো পরিষ্কার, সেক্ষেত্রে তাকে একবার বাদ দিয়ে কোনোদিন ডাকা হলো না। তৃণমূলের অনেক এমপি আছেন যাদেরকে কেবলমাত্র 2-1টা চিঠি দিয়েই তারা ক্ষান্ত থাকলেন আর ডাকলেন না। ফলে বোঝাপড়াটা, সমস্যাটা হচ্ছে কি, এদিক থেকে ওদিক চলে গেলে সে বেঁচে যাবে, এই চলবে জার্সি বদল, আর মানুষের টাকা লুট হবে। বোঝাপড়া হয়েছে কিনা এটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। আমি আমাদের দ্বিতীয় এক্সক্লুসিভ রিপোর্টে আসব, এবং এই রিপোর্ট বলছে যে রোজ ভ্যালি তারা কিনেছিল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা নয় দুটো ছবি, একটি 30 লক্ষ টাকায় আর একটি 20 লক্ষ টাকায়। আপনাদের দেখাবো, এবং প্রথমেই বলে রাখি যে এই তথ্যসূত্র কিন্তু সিবিআই সূত্র নয়, এই তথ্যসূত্র তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একেবারে অফিসিয়ালি সিবিআইতে যে ডকুমেন্টস দেয়া হয়েছে, যে বিক্রির হিসেব দেয়া হয়েছে, সেইখান থেকে দেখা যাচ্ছে। কি আছে রিপোর্টে দেখুন। সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর থেকেই মুখ্যমন্ত্রীর আঁকা ছবি ঘিরে বিতর্ক নতুন মাত্রা পায়। সিবিআই সূত্রে জানানো হয়, সারদা তদন্তের জেরায় কুণাল ঘোষ সহ একাধিক ব্যক্তি দাবি করেছেন 1,80,00,000 টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় ছবি কিনেছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। বিরোধীরাও এ নিয়ে সুর চড়ায়। 1,80,00,000 में ये चित्र लेने वाला कौन था? ছবি বিতর্কে নাম উঠে আসে রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুরও। এই প্রেক্ষাপটে গত 9 এপ্রিল ছবি বিক্রি করে দলের আয় সংক্রান্ত নথি কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে জমা দিয়ে আসেন তৃণমূল বিধায়ক তাপস রায় সহ 4 নেতা। তৃণমূলের জমা দেওয়া সেই নথি অনুযায়ী একবার নয় দুবার ছবি কিনেছিল গৌতম কুণ্ডুর সংস্থা রোজ ভ্যালি। 2011 সালের 11 এপ্রিল 20 লক্ষ টাকা খরচ করে ছবি কিনেছিল রোজ ভ্যালি হোটেলস অ্যান্ড এন্টারটেইনমেন্ট লিমিটেড। বছর দুয়েক পর 2013 সালের 6 ফেব্রুয়ারি ফের ছবি কেনে রোজ ভ্যালি হোটেলস অ্যান্ড এন্টারটেইনমেন্ট লিমিটেড। এবার তারা আরো বেশি খরচ করে, ছবি কেনে 30 লক্ষ টাকা দিয়ে। ছবি কেনা প্রসঙ্গে এ বিষয়ে আগেই রোজভ্যালি কর্ণধারকে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। আপনি কত টাকায় মুখ্যমন্ত্রীর আঁকা ছবি কিনেছিলেন? These allegations are false and baseless. All these কি বলছেন allegations আপনি? are false. Let them prove. কিনেছেন কিনা হ্যাঁ কিনা বলুন। No, straight no. I'm a straightforward person. Straight no. বিরোধীদের এখানেই প্রশ্ন, এত ঢাক ঢাক গুড়গুড়ের কি আছে? যেখানে তৃণমূল সিবিআই এর কাছে নথি পেশ করে বলছে রোজভ্যালি ছবি কিনেছিল, সেখানে রোজভ্যালির কর্ণধার কেন তাও স্বীকার করছেন? সিবিআই সূত্রে খবর, তৃণমূলের জমা দেওয়া নথি অনুযায়ী রোজভ্যালি ছাড়াও আরও একটি লগ্নি সংস্থাও ছবি কিনেছিল, সেটি হলো ভিগজিওর। সিবিআই এর কাছে তৃণমূলের জমা দেওয়া নথি অনুযায়ী 2011 সালের 11 এপ্রিল 50,000 টাকা দিয়ে ছবি কিনেছিল ভিগজিওর অ্যালাইড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। সিবিআই সূত্রে দাবি, তদন্তে তারা জানতে পেরেছে সারদার থেকে 2 কোটি টাকা ভিগজিওরের অ্যাকাউন্টে যায়। কেন তারা এই টাকা নিয়েছিল তা জানতে বুধবার ভিগজিওর কর্তা রাজা ভদ্রকে তলব করে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। তাকে 2 দিনের মধ্যে এ বিষয়ে নথিপত্র জমা দিতে বলা হয়েছে। কিন্তু এই লগ্নি সংস্থাগুলি হঠাৎ তৃণমূলের থেকে ছবি কিনতে গেল কেন? ছবির প্রতি ভালোবাসা নাকি অন্য কিছু? প্রশ্ন বিরোধীদের। এ নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সী ও মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে চাননি। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। দেবনাথ, আমার একটু বলবো একটু না, যেটা কেন আমার, যেহেতু আমি একজন প্রফেশনাল পেইন্টার এবং আমার দৃঢ় বিশ্বাস এই অনুষ্ঠানটা পশ্চিমবাংলা এবং তথা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে যারা ছবি আঁকেন তারা প্রত্যেকেই দেখছেন। সেখান থেকে আমার যেটা আমি নোট করলাম যে 30 লাখের ছবিটা 2013-তে কেনেন এবং 20 লাখের 2011। প্রথম যেটা আমার খারাপ লাগলো যে এনারা যা করছেন, আমার এটা নিয়ে বক্তব্য নেই,
কিন্তু আমার প্রথম খারাপ লাগলো যে মাননীয় গৌতম কুণ্ডু মহাশয় তিনি বললেন যে আমাকে অ্যালিগেশন দিচ্ছেন কেন, মানে ছবি কেনাটা তো কোনো অ্যালিগেশনের ব্যাপার না, ছবিটা তো গর্বের বিষয় একদম, যে একটা মানুষ তিনি ভালোবাসেন, শিল্প ভালোবাসেন, শিল্পপ্রেমী হিসেবে কিনেছেন। তাই এখন আমরা যদি একটু পাস্ট দেখি যে এনারা কবে কোন ছবি কিনেছেন, দেখবো সেখানে কোনো ছবি কেনেননি বা ছবির প্রতি ভালোবাসা আছে বলেও আমার মনে হয়নি। ওনার একটি টেলিভিশন চ্যানেল আছে, সেখানেও আমি গেছি, কোনোদিন অন্তত পেইন্টিং আমি দেখিনি। সুতরাং এইখান থেকে এইটা একটা গেল মোটিভটা। দ্বিতীয় কথা, আমার মনে হচ্ছে তৃণমূলের যারা হিসেব দিয়েছেন তারা বোধহয় যিনি ছবি এঁকেছেন, যার ছবি বিক্রি করেছেন, অতি অবশ্যই তাদের মানে মহান একজন শিল্পী না হলে তো এত দামে বিক্রি হতে পারে না, কিন্তু কোথাও একটা টাইমিং এ গোলমাল করে ফেলেছে। কলকাতার ছবির বাজারটা কি রকম, আমি সেটাই বলছি, টাইমিং এ কিরকম গোলমাল করে ফেলেছে। এটা জানলে বোধহয় দ্বিতীয়বার আর টাইমিং এ গোলমাল করবে না। এরপরে যদি ভবিষ্যতে ছবি বিক্রি দেখায় তাহলে ওটা ব্যাকডেটেড দেখাবে। কেন 10 বছর আগে যদি হতো তাহলেও কিছুটা হলেও বিশ্বাসযোগ্যতা থাকতো। তার কারণ তখন ভারতবর্ষের যে চিত্রকলার সিনারিওটা সেটা অনেক বুমে চলছিল, অনেক মানে বড় হয়ে গেছিল হঠাৎ করে, এবং সারা পৃথিবীর কাছে আমাদের ভারতীয়দের ছবি তখন প্রচুর যাচ্ছে। তার কারণ ইউরোপীয়দের ওখানে ইউরোতে আমেরিকাতে ডলারে কদর এবং তার অর্থমূল্য যথেষ্ট। কিন্তু যখন রিসেশন হলো তার পরবর্তীকালে শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীতে ছবি বিক্রির মাপ কমে যায়, একেবারে কমে যায়, মানে নীল হয়ে যায়, একটা সময় নীল হয়ে যায়। এই সত্যিটা মানুষের জানা দরকার, এবং ভারতবর্ষেও সেটা সেই ঢেউটা পড়ে। বেঁচে যায় কারা, একদম যাদের 20,000 10,000 যে ঘর সাজানোর জন্য কিনছে। কারণ আমার মনে হয় না যে একজন সিরিয়াস পেইন্টারের কাজ কেউ ঘর সাজানোর জন্য কেনে, আইদার হাই প্যাশন থেকে তারা কিনছেন, অথবা তার যে রিসেল ভ্যালু সেইটা থেকে কেনে। এইখানে দেখা যাচ্ছে, যেই পিরিয়ডটাতে দেখা যাচ্ছে, সেইখানে আমি দায়িত্ব নিয়ে বলছি, ইভেন আমাদের পরিতোষ সেনের ছবি যেটা 15 লক্ষ টাকায় কোনো গ্যালারি কিনেছিল একটা সময়, এই পিরিয়ডে যখন বিক্রি করতে গেছে সেটার দাম তখন 3 লাখে দাঁড়িয়েছে। সুতরাং এইখানে দাঁড়িয়ে ভারতবর্ষের কোনো পেইন্টার এই পিরিয়ডে 30 লক্ষ টাকায় ছবি বিক্রি করতে পারেননি, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। এবং নিশ্চয়ই তৃণমূল দলের সাথেও অনেকেই আছেন এবং তারা সর্বভারতীয় তাদের পরিচিতি আছে, তারা যদি খোঁজ নেন এবং তাহলে হয়তো এই ভুলটা করতেন না, এবং এটার বিশ্বাসযোগ্যতাটাকে ওনারা রাখার চেষ্টা করতেন। এইখানে এটা বিশ্বাসযোগ্য নয়, এবং ছবির গুণমান নিয়ে আমি নিশ্চয়ই কিছু বলবো না। তার কারণটা এটা, ছবি এমন একটা বিষয়, এটা ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং কোনো লাইসেন্স লাগে না। সুতরাং কেউ যদি একটা দাগ নালে কেউ বলতে পারে, অন্তত আমার সেই দৃষ্টতা নেই যে আমি বলবো 3টে লাইন দিলে 10 লাখ। হ্যাঁ, এটা আইদার তার ছবি সম্বন্ধে কোনো ধারণাই নেই, অথবা এতটাই ভালো যে ভারতবর্ষে ছবি বিক্রি করাই উচিত নয়। আর ছবির মূল্যায়নটা তো আছে, কে আঁকছেন তার উপর তো নির্ভর করে রিসেল ভ্যালু। পেইন্টার হিসেবে ভ্যালু না থাকলেও অন্য সুবিধা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে তো ভ্যালু আছে না। তবে হ্যাঁ, মূল্যায়নটা আপেক্ষিক এ নিয়ে অন্তত আমার সন্দেহ নেই। আমি দ্রুত একবার দেখবো, এইখানেই শুধু নয়, পাশাপাশি সারদার টাকা ঘুরপথে ছবি কেনার কাজে ব্যবহার হয়েছে কিনা সিবিআই তদন্তে বারবার কিন্তু সেই বিষয়টায় জোর দেওয়া হয়েছে। সব থেকে বড় উদাহরণ বোধহয় কুণাল ঘোষের স্ট্র্যাটেজি মিডিয়া প্লাস নামক কোম্পানি, যারা কিন্তু ছবি কিনেওছে। সেইখানেই সন্দেহ যে কুণাল ঘোষ যেহেতু সারদার এমপ্লয় ছিলেন, এবং সারদার টাকায় কি ঘুরপথে ছবি কেনার কাজে ব্যবহার করা হয়েছে। সিবিআই গোয়েন্দাদের সব থেকে বড় প্রশ্ন বোধহয় এটাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি কে কত টাকায় কিনেছেন, বিরোধীদের এই প্রশ্ন দীর্ঘদিনের। সারদা কেলেঙ্কারি সামনে আসার পর তা আরও জোরালো হয়েছে। 9 এপ্রিল ছবি বিক্রি করে দলের আয় সংক্রান্ত নথি কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে জমা দিয়ে আসেন তৃণমূল বিধায়ক তাপস রায় সহ 4 নেতা। সূত্র মারফত সেই নথি এবিপি আনন্দর হাতে। সিবিআই সূত্রে খবর, নথি খতিয়ে দেখার পর বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে তাদের মনে। সিবিআই সূত্রে দাবি, তৃণমূলের জমা দেওয়া নথির 84 এবং 85 নম্বর পাতায় মোট 14টি এন্ট্রি কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে পড়েছে, যেখানে কোনো ব্যক্তি বা সংস্থার নামই নেই। ছবির ক্রেতার তালিকায় শুধু লেখা রয়েছে কোন ব্যাংকের ডিমান্ড ড্রাফট, শুধু এইটুকু তথ্য। তাহলে এই ছবিগুলোই কিনলো কারা? এখন এই প্রশ্নেরই উত্তর খুঁজছে সিবিআই। শুধু তাই নয়, সিবিআই সূত্রে আরও দাবি, তাদের কাছে তৃণমূলের দেওয়া নথি অনুযায়ী 2011 সালে 9 এপ্রিল স্ট্র্যাটেজি মিডিয়া প্লাস নামে একটি সংস্থা 4 লক্ষ টাকা খরচ করে ছবি কিনেছিল। এই স্ট্র্যাটেজি মিডিয়া প্লাস কাদের সংস্থা? সিবিআই সূত্রে দাবি, স্ট্র্যাটেজি মিডিয়া প্লাস হচ্ছে সারদাকাণ্ডে জেলবন্দি সাসপেন্ডেড তৃণমূল সাংসদ কুণাল ঘোষের সংস্থা।
2014 22 অক্টোবর নগর দায়রা আদালতে সারদা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মামলায় পেশ হওয়া চার্জশিটে কুণাল ঘোষের এই সংস্থা স্ট্র্যাটেজি মিডিয়া প্লাসেরও নাম ছিল। সিবিআই এর সন্দেহ সারদার টাকা ঢুকেছিল কুণাল ঘোষের সংস্থা স্ট্র্যাটেজি মিডিয়ায়। সেই সংস্থাই আবার তৃণমূলের কাছ থেকে ছবি কিনলো। তাহলে কি এভাবেই ঘুর পথে সারদার টাকা ছবি কেনার মধ্যে দিয়ে তৃণমূলের ঘরে ঢুকেছে? প্রশ্ন কেন্দ্রীয় গোয়েন্দাদের মনে। এ নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সী ও মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও যোগাযোগ করা হয়, কিন্তু তারাও কোনো মন্তব্য করতে চাননি। এদিকে সংবাদপত্র দ্য টাইমস অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে 2011 সালের 5 এপ্রিল প্রকাশিত খবর অনুযায়ী অভিনেত্রী জুহি চাওলার স্বামী জয় মেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি কিনেছিলেন, কিন্তু তৃণমূল যে নথি জমা দিয়েছে তাতে ছবির ক্রেতার তালিকায় তাঁর নাম নেই। যদিও তৃণমূলের নেওয়া নথিতে ছবি ক্রেতার তালিকায় রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিকের নাম রয়েছে। এ ব্যাপারে রঞ্জিত মল্লিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, হ্যাঁ আমি ও কোয়েল দুজনেই ছবি কিনেছি, কিন্তু এ বিষয়ে কোনো কথা বলবো না। কোয়েল মল্লিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ প্রসঙ্গে কোনো কথা বলতে চাননি। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। আমি আপনাকে আগেই বলি দেবনারায়ণ বাবু, সেটা হচ্ছে না এরা ছবি কিনলো কেন? আমি চিটফান্ড না আমি শ্রমিকদার একটা কথা উত্তর না দিয়ে পাচ্ছি না। 30 লক্ষ 20 লক্ষ আমি আজকে লিখে নিয়ে এসেছি। তায়েব মেহতা, গাইতন্ডে, রাজা, অমৃতা শেরগিল 2010 থেকে 2000 কবে মারা গেছেন? না মারা জীবিত আছেন? না আমি তা না আপনি বলুন। অমৃতা শেরগিল কোথাকার পেইন্টার? 14 কোটি অমৃতা আপনি বলছেন, আপনাকে বলতে হবে। না আপনি ইতিহাস 14 কোটি থেকে না, আপনি 14 কোটি থেকে একটা ছবি 14 কোটি থেকে 24 কোটি। একদম ঠিক একটা ছবি অমৃতা 14 কোটি থেকে 24 কোটি। অমৃতা শেরগিলকে আচ্ছা শুনুন, যোগেন চৌধুরী একটা ছবি 10 বছর আগে 2 কোটি 10 বছর আগে 3 কোটি। দাঁড়া 10 বছর আগে কথা হলো আপনি আমাকে 2013 তে দেখান। না দাঁড়ান না, 2013তে 2010 11 14 এই যে 14 কোটি 40 লক্ষ। কে বলুন তো? বলুন আপনি বলুন, পাবলিকলি বলুন। তাহলে আপনি না জেনে কেন বলছেন? কেন না জেনে বলছেন? তায়েব মেহতা ভারতবর্ষের একজন প্রবাদ। দাঁড়া এক মিনিট বলতে দিন প্লিজ। দিস ইজ মাই সাবজেক্ট। আপনি যেটা করছেন অসম্মান করছেন শিল্পকে, আপনি শিল্পকে অসম্মান করছেন। তার কারণটা হলো তায়েব মেহতা ভারতবর্ষের একজন কিংবদন্তি এবং উনি প্রয়াত। তায়েব মেহতার জীবিতকালে আপনি জেনে রাখুন, তায়েব মেহতার জীবিতকালে কত টাকায় ছবি বিক্রি হয়েছে আপনি জানেন না? বলবেন এটা হিস্টোরিক্যাল ভ্যালু, এটা হিস্টোরিক্যাল ভ্যালু, আপনাকে মানতে হবে। গায়তন্ডে কে জানেন? কে বলুন তো? মানে 10 বছর কে বলুন 3 কোটি কি ছবি আঁকতেন বলুন? যে ছবি আঁকুক না কেন, কিন্তু 20 লক্ষ 10 লক্ষ কে আছে? ভারতবর্ষের অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং এর জনক, আমি ছবি ভারতবর্ষের পেইন্টিং এর জনক। কিন্তু আমি আবার বলছি, জেনে পাবলিকলি বলুন, জেনে বলেন, এইভাবে বলবেন। আপনি যদি কালকে বলেন পিকাসোর ছবি 300 কোটিতে বিক্রি হয়েছে, ছবি না 20 লক্ষ তুলনা করছেন মশাই। বিমূর্ত ছবি অনেক বিক্রি হয়। আমার কাছে, আমার বাড়ির কাছে লোক কার সাথে তুলনা করছেন? না ও কথা বলবেন না। তুলনা আমি বলছি দেবনারায়ণ বাবু 24 কোটি ছবি রয়েছে। না জেনে কথা বলবেন দেবনারায়ণ বাবু 10 লক্ষ 20 লক্ষ ছবি যদি এত মূল্যায়ন, আমি আবার বলছি মূল্যায়ন সবসময় আপেক্ষিক। আমি বলছি এই অর্থ মূল্যে না ঢুকতে পারতাম। তুলনা করছেন অনেক বেশি। আচ্ছা ফাইন কামিং ব্যাক টু দ্য পয়েন্ট। হ্যাঁ, শ্রমিকদা 600 থেকে 700 গুণ বেশি, 1000 কোটি হতে পারে, তাতে অনেক বেশি। কার ছবি কেন সেটা শ্রমিকদা দেবনারায়ণ বাবু আমি আবার বলার সুযোগ পাবো? 30 লক্ষ যদি গুণ করেন 600-700 দিয়ে, সেই ও দেবনারায়ণ বাবু হোক না, তারা মাথার উপরে তো দেবনারায়ণ বাবু বিমূর্ত ছবি। আমি প্লিজ দুজন আপনারা থামুন। আমার বাড়ির কাছেও আচ্ছা ফাইন এটা বিমূর্ত ছবি 4-5 লক্ষ টাকা এগুলো কেনে। না আর কেনে না, নিশ্চয়ই কেনে। হাটে না, অনেক লোক কেনে, কিন্তু তারা একটু বুঝতে পারেন লোক। না নিশ্চয়ই এটা আমার জানা। বাকি অনুষ্ঠানে
ও দেবনাথ বাবু তিনজন এখনো বলার সুযোগ পাননি। কিন্তু আপনি যদি মনে করেন আমি আপনাকে আরেকটা প্রশ্ন নিয়ে আসি। ঠিক ঠিক, দিস ইজ মাই সাবজেক্ট। আচ্ছা আচ্ছা দেবনাথ বাবু, আমি সরাসরি প্রশ্ন তা না, প্রশ্ন হচ্ছে উনি বলছেন পিকাসোর ছবি এত দামে বিক্রি হচ্ছে, তাহলে এর টাকা হতে পারবে। আচ্ছা কি আছে? আচ্ছা দেবনাথ বাবু, আমার প্রশ্নটা কিন্তু খুব স্পষ্ট। আমার প্রশ্নটা একই মাপে, কাছাকাছি তো, আমার একই দেবনাথ বাবু তাই না? একই মাপে অনেক বেশি, 600 ও ইনি আরো বেশি, ইনি আরো বেশি, ও বাবা ইনি আরো বেশি, ইনি আরো বেশি। বাকি সময়টা কি আমরা এই নিয়ে আলোচনা করব? আমরা মনে হয় আরো বেশি। ও দেবনাথ বাবু থাকবে আরো বড়, ইউ ক্যান ডু আচ্ছা নিশ্চয়ই বড়। না না না, এইভাবে আপনি দেবনাথ বাবু আমি বলছি যে এরা কিনছে কেন। আমি বলছি আপনাকে, আমি উদাহরণ এক হচ্ছে রোজ ভ্যালি, মানে আমি বলছি এ তো হরলিক্স নয় যে এমনি এমনি খাই, বা ইংরেজিতে যাকে বলে ফ্রি লাঞ্চ। ছবির বিউটি থাকতেই পারে। না না, বিউটির কথা বলছি না, আমি বলছি বিউটি শুধুমাত্র নিশ্চয়ই থাকতে তার সৌন্দর্য বিমূর্ত জিনিসের মধ্যে। আমি তো বিউটিতে আসছি না, আমি বলছি রোজ ভ্যালি ভিজিআর। আপনি জানেন আজকে ডিরেক্টরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে দুদিনের। না না, আপনি ছবি থেকে বেরোন এবার। আমি বলছি দুদিন প্লিজ, মানে নয়টা 8 ক্লাস মনে হবে আলোচনাটা ছবি হয়ে গেছে ওনার অস্ত 24 কোটি। আচ্ছা বেশ দেবনাথ বাবু, আমার প্রশ্নটা পরিষ্কার। এই যখন একটা অস্বচ্ছ আয়ের মানুষকে ঠকানো চিটফান্ড কর্তারা ছবি কিনছেন, হ্যাঁ আমার প্রশ্নটা বুঝুন। সেটা হচ্ছে ধরুন রোজ ভ্যালির কর্তা 30 লক্ষ 20 লক্ষ। আমি আবার বলছি যে ছবির মূল্যায়নটা আপেক্ষিক, এটার কোনো তর্ক নেই। আমি 3 ঘন্টা ধরে এই অনুষ্ঠান করলেও শেষ করতে পারবো না। আমি বলছি আপনাকে, আমি বলছি সেটা হচ্ছে এরা কিনছে কেন? কিছু তো পাচ্ছে বলে দিচ্ছে। আমি বলছি যে গৌতম কুন্ডু ভয়ঙ্কর আর্টের না না, আমি বলছি ভয়ঙ্কর আর্টের মানে কদর করেন। আচ্ছা স্ট্র্যাটেজি প্লাস আপনি আমায় বলুন। আচ্ছা আমি বলুন যে উনি তো অনেক প্রশাসনে অনেক গাড়িতে আমি বলতে দিন না। ভিজিআর আজকে সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করেছে, দুদিনের মধ্যে নথি জমা দিতে হবে। আমি বলছি এই চিটফান্ড কর্তারা হঠাৎ সবাই গিয়ে মুখ্যমন্ত্রীর ছবি কিনছেন কেন? কিসের? আবার 10 লক্ষ ছবি 4.5 কোটিতে কেন কিনছেন? কিসের লোভে? 45 গুণ টাকা। আরে আপনি বললেন মালিকের কথা বলছেন, 10 লক্ষ দিয়ে কিনেছিলেন, তাকে 4.5 কোটি। আপনি এই ভিজিআর এর আর কটা আটওয়ার্ড বলে বলতে পারবেন? এটা বলুন তো 10 লক্ষকে 4.5 কোটি থেকে মেলাবেন না, এইটা আপনি দুটোকে মেলাবেন না। না না নিশ্চয় ও বলছেন দুটোকে মেলাবেন না, নিশ্চয়ই মেলাতে হবে। না 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 নিশ্চয়ই মেলাতে হবে। না আমি আমার বক্তব্যে বলবো, আপনি ডিপেন্ড নাও করতে পারেন ছবির দাম, এটা বিতর্কে আপনার বলবেন, না না কিন্তু আপনার কাছে আমি একটা আশা করব। নিশ্চয়ই না, কিন্তু আমি বলছি যে চিটফান্ড মালিকরা কেন কিনছে এটা তো বলুন। চিটফান্ড মালিকরা তার ছবির প্রতি আকর্ষণ থাকতে হবে, ওটার জন্য না। বিমূর্ত সৌন্দর্য নিশ্চয় অনেকের এতই আকর্ষণ। এবার যখন সাংবাদিক জিজ্ঞাসা করছে, বলছে আমায় উনি অস্বীকার দাঁড়ান, উনি অস্বীকার করলেন কেন? ছবি কেন? না না বলতে হবে তো, আপনি তো বলছেন ছবির কদর যিনি করবেন। আচ্ছা দ্বিতীয় প্রশ্ন, এক মিনিট, দ্বিতীয় প্রশ্ন, মুখ্যমন্ত্রী কেন অস্বীকার করেছিলেন? দাঁড়ান এক মিনিট, মুখ্যমন্ত্রী কেন অস্বীকার করেছিলেন যে তৃণমূল চিটফান্ডের টাকা চলে না? চিটফান্ডের কথা কিন্তু তার চিটফান্ডের টাকা না, শ্রমদি বিক্রি করেছেন, ওয়াই নট? 8 টাকা উনি বলেছিলেন কেন চিটফান্ডের টাকা নিতে পারবেন? দাঁড়ান সমীর বাবু বলুন, একটা লোকের নামও জানেন, আমি সবাই বুঝি। না না আমি তো লিখেছি। পারবেন না না আমি পারবো না। উনি পারলে আপনি পারবেন না না আমি তো পারি না। উনি পারছেন, আপনি পারবেন না। ওহো আমি তো এক নম্বর আছে, আমাকে দিয়ে ছবি হবে নেত্রীর মতো পারবেন। আপনি গায়কদের নাম জেনেছেন, মানে কাউকে যদি নম্বর হচ্ছে কার বিরুদ্ধে যদি বলেন সেটা কোনো ছবি বা যা কিছু এই ধরনের আর্ট ফর্ম যে কেনেন তার অনেক আছে বলেই তিনি কিনতে পারেন। এটা হচ্ছে প্রথম কথা। একদম পুরনো দিনে যদি ফিরে যায়, জমিদার এবং আরো বড় রাজারা তারাই এই সমস্ত কিনতে পারতেন না। কেনেন কিন্তু না বড়ের সঙ্গে কেনেন। তিনি বলেন না যে আমি ছবি কিনেছি ভ্যালিডেশন। আমি এক নম্বর হচ্ছে কারা কেনে, এটা। 2 নম্বর হচ্ছে যাদের ক্ষমতা আছে তারা কেনে। 2 হচ্ছে যাদের ভালোবাসা আছে, এবং অনেক আছে যার মধ্যে ভালোবাসা আছে তারা কেনে। আরেকটা গ্রুপও কেনে, সেটা হচ্ছে অহংকার প্রকাশ যাদের আছে, তারাও কেনে যে আমার গ্যালারিতে এদের ছবি আছে। এটা দুটোর কোনোটা হলে সিবিআই বলার কিছু নেই, কোনো আপত্তি নেই। 3 আছে, আরেকটা বাকি 3টে আইটেম আছে। একটা হচ্ছে ভালোবেসে কেনে যদি পয়সা থাকে, 2 হচ্ছে পয়সা থাকে এবং দেখানোর জন্য যে আমি আমার গর্ব ওটা, এটা 2। আর 3 নম্বর হচ্ছে যে আমার বাধ্যতা,
এই 3 নম্বরটা হচ্ছে এখন যেখানে দাঁড়িয়ে আছি আমরা। তা কেন কারণ এর বাইরে আমি দুটো ক্যাটাগরি বলি। আমি বলছি একটা হচ্ছে ছবি অসাধারণ ইনভেস্টমেন্ট, অনেকে শিল্প মূল্য এবং সংরক্ষণ পরবর্তীকালে রিটার্ন ভ্যালুর জন্য কেনে। আরেকটা বলি সেটা হচ্ছে যে আমি বুঝছি যে শ্রীকুমার দার ছবিটা কিনলে শ্রীকুমার দা ধরে নিন আপনি রাজ্যের মন্ত্রী, যে আপনার দফতরে আমি এটা সুবিধা পাবো, আমি কিনলাম। আমি সেটাই তো বলছি, এখানে 3 নম্বর যেটা বললাম সেটা হচ্ছে আমার সুবিধা কিসে আসবে, অর্থাৎ এটা চাপ একদম আমার পরিষ্কার ব্যবসার ক্ষেত্রে বাইরে কিচ্ছু নেই। আজকে যেটা এটা চাপ নয়, এটা চাপ, কারণ ওটাই আমার ইনভেস্টমেন্ট। কলকাতা পুরসভার সঙ্গেও নাকি সারদা গোষ্ঠীর সম্পর্ক, রটনা, অভিযোগ নাকি বাস্তব? কিসের ভিত্তিতে সারদা গোষ্ঠীর সংস্থাগুলিকে লাইসেন্স দিল কলকাতা পুরসভা? কিসের ভিত্তিতেই বা বছর বছর সেগুলির পুনর্নবীকরণ করা হলো? সিবিআই সূত্র খবর, বর্তমানে এই প্রশ্নগুলিরই জবাব খুঁজছে তারা। সোমবার পুরসভা লাইসেন্স বিভাগকে নোটিশ পাঠিয়ে সারদা রিয়েলটি, সারদা হাউজিং, সারদা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এবং সারদা গার্ডেন রিসর্টস অ্যান্ড হোটেলস সংস্থাকে দেওয়া ট্রেড লাইসেন্সের কপি চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সারদার এই 4টি সংস্থার দেওয়া আবেদনপত্র এবং তার ভেরিফিকেশন রিপোর্টেরও কপি চায় সিবিআই। এছাড়াও ট্রেড লাইসেন্স দেওয়ার জন্য সংশ্লিষ্ট এলাকার বড় অফিস কোনো সুপারিশ করে থাকলে তার কপি দেওয়ার জন্যও বলা হয় কলকাতা পুরসভাকে। সিবিআই সূত্রে দাবি, পুরসভা এই তথ্যগুলি দিলে ভালোভাবে তা খতিয়ে দেখবে তারা। খতিয়ে দেখা হবে কি ধরনের শর্তের ভিত্তিতে এই লাইসেন্সগুলি দেওয়া হয়েছিল। সূত্রের দাবি, এরপর সিবিআই এর তরফে পুরসভার কাছে জানতে চাওয়া হতে পারে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর নামে লাইসেন্স নেওয়া সত্ত্বেও একটা সংস্থা যখন দিনের পর দিন বাজার থেকে টাকা তুলছে, তখন কি কারণে তার লাইসেন্স পুনর্নবীকরণ করা হলো? তাদের এই কাজ কি পুরসভার কারো চোখে পড়েনি? লাইসেন্স দেওয়ার সময় নিয়মমাফিক সংশ্লিষ্ট সংস্থার কাছ থেকে জানতে চাওয়া হয় তারা কি ধরনের কাজ করবে, কোথায় করবে ইত্যাদি। সারদার সংস্থাগুলির কাছে কি এমন কোনো নথি চাওয়া হয়েছিল? পাশাপাশি সিবিআই এই প্রশ্নও করতে পারে যে কেন সারদার শতাধিক সংস্থাকে লাইসেন্স দিল কলকাতা পুরসভা, যেখানে তার অধিকাংশ দিনের আলো পর্যন্ত দেখেনি। দিনের পর দিন কার্যত অস্তিত্বহীন অবস্থায় থাকা সত্ত্বেও কেন এই সংস্থাগুলির লাইসেন্স পুনর্নবীকরণ করা হলো? সিবিআই সূত্রে খবর, জবাবে সন্তুষ্ট না হলে প্রয়োজনে পুরসভার আধিকারিকদের ডেকে জিজ্ঞাসাবাদও করতে পারেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তবে অনেকেই কটাক্ষ করে বলছেন, সুদীপ্ত সেনের শতাধিক সংস্থা লাইসেন্স পাবে, তাতে আর আশ্চর্যের কি আছে? আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী তো 2011 জানুয়ারিতে মাত্র 11 দিনে 93টি সংস্থা খুলেছিলেন সারদা কর্তা। গড় হিসেব দেখলে দিনে 8টিরও বেশি। ফলে ব্যক্তির নাম সুদীপ্ত সেন হলে বোধহয় সবই সম্ভব। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। শ্রীকুমার দা, 11 দিনে 93টা সংস্থা, বিশ্বাসযোগ্য যোগাযোগের শেকড়টা কত গভীরে হলে এই জিনিস সম্ভব হয়? আমি তার আগে তোমায় কয়েকটা কথা বলি। এক হচ্ছে যে আসলে এই দল তৃণমূল, এই গোটা দলটাই তৈরি হচ্ছে একটা মিথ্যার শুরু দিয়ে। তুমি গতকালের ঘটনা দিল্লিতে কেন বলছেন বাম বিরোধী লড়াই, কংগ্রেস পাচ্ছিল না, সেখান থেকে ভেঙে তৃণমূলের জন্য? আমি একটা কথা বলিনি তার আগে, তা হচ্ছে যে দিল্লিতে গতকাল তার ল মিনিস্টার রিজাইন করেছেন এবং তারপর অ্যারেস্ট হয়েছেন, ভুয়ো ডিগ্রি দিয়েছেন বলে। আচ্ছা, 86 সালে আমাদের আজকের দিনের মাননীয় মুখ্যমন্ত্রী তখন এমপি ছিলেন, ডক্টরেট ডিগ্রিটা কোন ইউনিভার্সিটির ছিল এবং সেটা যে জাল ছিল, যার ফলে তাকে বাধ্য হতে হয়েছিল ওটা বাতিল করে দিতে, মানে নিজের নামে আগে আর ডক্টরেট লিখতে পারলেন না। আমার প্রশ্ন, জেলে যাওয়া তো তার দরকার ছিল, এখন কি তিনি নৈতিকতা থাকে ওই মন্ত্রী, তিনি কিন্তু রিজাইন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তিটা বলি, উনি বলেছিলেন যে উনি একটা সংস্থার জালিয়াতির শিকার হয়েছিলেন। জালিয়াতির যদি শিকার হয় তার জন্য সেই সংস্থা তো পিএইচডি দেয় না, এক নম্বর হচ্ছে যে সেই সংস্থাতে কাজ করতে হয় সেই ইনস্টিটিউশনটা কোথায় ছিল? একটি সংস্থা তাকে পিএইচডি দিল, আমার সেই ইউনিভার্সিটি ঘনিষ্ঠ মাস্টার মশাইও কিন্তু তার যখন অধ্যক্ষ তিনি করা হয়েছিল তার ডক্টরেট ডিগ্রিটা সেই সময় আসেনি, তার ডক্টরেট ডিগ্রিটা কিন্তু জাল বলেই পরে প্রমাণ হয়। তখন আপনাদের অবস্থা কিন্তু তখন আপনারা সোচ্চার হন, তাকেও জেলে পাঠাননি। আমি উত্তর করে দিচ্ছি, আমি দুটো বলুন, শুনুন ওই ডিগ্রিটা তো আপনারও আছে। আমি আপনাকে বলি যে কথাটা উনি তার ভাই বাবুসিটা দেননি, এইটুকু বাকি ছিল, বাকি থিসিসগুলো কি করেছে কাজটা ঠিক না হয়নি, একদম না হয়ে তারপরে হবে, এটা কোনো কথা? আমার ডক্টর লিখবো কি করে? এটা আমি ডক্টর ওই ডক্টর লেখাটা সঠিক হয়নি, কিন্তু ডক্টরের জন্য কোনটা ডিফেন্ড করবেন না, ইভালুয়েশনটা অ্যাপয়েন্টমেন্টটাই ওইটাও দিতে হয়েছে। আরে আপনি তো শিক্ষিত মানুষ, আমি আজকের ইস্যুটা ওটা নয়। এক আমি এটাকে ডিফেন্ড করছি না, আমি এটাকে ডিফেন্ড করছি না। একটা ডিফেন্ড করছেন কেন? আপনি বললেন ওরা ডিগ্রিটা জাল নয় কিন্তু।
উনি যেটা লিখেছেন সেটা তার ভাইবাটা হয়নি, সেটা সঠিক নয়। কিন্তু আমি তখনই বলতে আসি দাঁড়ান, সে ডিফেন্ড করে। আপনার মুখ্যমন্ত্রীকে বলুন প্রথম ডিজাইন করা উচিত। This is one. 2 নম্বর হচ্ছে বলতে দিন আপনার কেডি সিং এর আওনাটা আমি না না আমি তা বলিনি, আমার বলা যে মুখ্যমন্ত্রী সবার ওনারও আমারও ওনারও আমার না দুটোই যদি আপনি যদি আমাকে বলতে না নিশ্চয় দুটোই কন্ডেম করুন। আমি বললাম দুটোই কন্ডেম করলাম তো, দুটোই কন্ডেম করুন। মুশকিল, আমি তো বললাম কথাটা। মুখ্যমন্ত্রী কন্ডেম করবেন তো? দুটোই কন্ডেম উনি শুনছেন কিন্তু আপনি কন্ডেম আমার করছেন। বক্তব্য না, আপনি বলছেন মুখ্যমন্ত্রী আমি একটা কথা বলতে পারি, মুখ্যমন্ত্রী শুধু দেবনারায়ণ বাবু না, আমারও আপনার। না কিন্তু উনি কন্ডেম করছেন শুনলেন। মুখ্যমন্ত্রী ডক্টর ডিগ্রি লিখতেন না, লিখতেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় ইমিডিয়েটলি রিজাইন করা উচিত এবং পুলিশের অ্যাকশন নেওয়া উচিত, এটা আমার প্রথম কথা। 2 হচ্ছে কেডি সিং এর যেদিন কেন্দ্রীয় বাজেট হলো সেদিন বাজেট অধিবেশনের পরে যে একটা বড় খাওয়া দাওয়া হয়, খাওয়া দাওয়াটা খাওয়ানো হয়েছিল কেডি সিং এর। কেডি সিং এর পক্ষ থেকে পার্লামেন্টে ওই খাওয়া দাওয়া হয়েছিল, যা বহু খবরের কাগজের প্রথম পাতার খবর ছিল। স্পেশালি আমি কোট করলে টু কোট আনন্দবাজার পত্রিকা। এটা গেল 2। আসলে পরপর ঘটনাগুলো যদি বলি, সিটটা হচ্ছে আরেকটা বড় মিথ্যা। একটা দল দাঁড়িয়ে আছে মিথ্যার উপরে। স্পেশাল ইনভেস্টিগেশন টিম সারদা সম্পর্কে গোটা কাগজপত্রগুলো 2 বছর ধরে জালিয়াতি করলো। খবর 2001 থেকে 11 আমার এক থেকে 11 দান সিটটা যখন থেকে তৈরি হলো, সিট 2001 সালে কথাটা, সিট যখন থেকে তৈরি হলো বামেদের বলাই সাধনা হয়েছিল, সিট কবে শুরু হয়েছে? আচ্ছা কবে শুরু হয়েছে? চলে গেলেন কি বলছেন? বলতে দিন আমাকে। আরে বাবা সুমন বাবু মুশকিলে দুজন বক্তা এখনো বলার সুযোগ পায়নি। আমি জিগোমাদ্দা, আমি দ্রুত একবার দেখাবো যে কুণাল ঘোষ আজকে আবার শাসক দলের বিরুদ্ধে মুখ খুলেছেন এবং একেবারে স্পষ্ট ভাষায় বলেছেন যে সারদার যাবতীয় সুযোগ সুবিধে শাসক দলের করায়ত্ত হয়েছে। মুখ্যমন্ত্রী 8 জন এমপি এবং 6 জন মিনিস্টার সরাসরি দোষী, তারা কি ওখানে আলোচনা করবে? ফের বিস্ফোরক কুণাল ঘোষ। ফের সারদা কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অস্বস্তি বাড়ালেন তাঁরই দলের সাসপেন্ডেড সাংসদ। বুধবার আদালতের ভেতরে এবং বাইরে 2 জায়গাতেই সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন কুণাল ঘোষ। যারা চিটফান্ড বিল নিয়ে আলোচনা করবে তাদের বিল নিয়ে আলোচনা করার কোনো রাইট নেই। চিটফান্ডের দয়ায় যারা ক্ষমতা এসছে, মুখ্যমন্ত্রী 8 জন এমপি এবং 6 জন মিনিস্টার সরাসরি দোষী, তারা কি ওখানে আলোচনা করবে? তাদের কোনো রাইট নেই বিধানসভার বিল নিয়ে আলোচনা করা। সমস্ত সুযোগ সুবিধা নিয়ে ক্ষমতায় এসছে। এর আগে এদিন নগর দায়রা আদালতে সারদা ট্যুর অ্যান্ড ট্রাভেলস মামলার শুনানির সময় নিজেই সওয়াল করতে ওঠেন কুণাল ঘোষ। সারদা তদন্ত নিয়ে সরাসরি সিবিআইকে আক্রমণ করে তিনি বলেন, 6 এপ্রিল সিবিআই এর তদন্তকারী অফিসার এবং আইনজীবী আদালতে জানিয়েছিলেন সারদা মামলার তদন্ত প্রক্রিয়া শেষ করতে 2 মাস সময় লাগবে। এরপর 2 মাস 4 দিন কেটে গেলেও তদন্ত প্রক্রিয়া শেষ হয়নি। নতুন করে কাউকে গ্রেফতারও করা হয়নি। অথচ সিবিআই এর হাতে যা তথ্য প্রমাণ রয়েছে তা দিয়ে বাইরে ঘুরে বেড়ানো সুবিধাভোগীদের অনায়াসে অভিযুক্ত করা যেত, কিন্তু সিবিআই তা করছে না। সিবিআই এর হাতে যে তথ্য প্রমাণ রয়েছে সেগুলি কি মিউজিয়ামে রাখা হবে নাকি ওএলএক্সে বেচে দেওয়া হবে? ফের একবার সারদা কাণ্ডে প্রভাবশালীদের নিশানা করে সাসপেন্ডেড তৃণমূল সাংসদ প্রশ্ন তোলেন, সারদার সুবিধাভোগীরা সতী সাধ্যী সেজে বাইরে ঘুরে বেড়াবেন আর আমি জেলবন্দি হয়ে থাকবো? এটা চলতে পারে না। জেলের বাইরে বসে যিনি কথাঞ্জলি লিখছেন তার তো এতদিনে জেলে বসে কারাঞ্জলি লেখার কথা। একই সঙ্গে এজলাসে দাঁড়িয়ে কুণাল ঘোষ বলেন, প্রভাবশালীরা এখনো বাইরে রয়েছে, তাই বাইরে থেকে মামলা প্রভাবিত হচ্ছে। এসএফআইও রিপোর্ট সিবিআই এর কাছে রয়েছে, সেই রিপোর্ট অনুযায়ী তদন্ত হলে কার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত? যে পুলিশ কর্মীরা আমাকে আদালতে আনেন তাদের শীর্ষকর্তা সিপির বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, যিনি নানা অনুষ্ঠানে সারদার প্রশংসা করেছেন। ম্যাগি বিতর্কের প্রসঙ্গ টেনে সারদা কাণ্ডে কুণাল ঘোষ জানতে চান, ম্যাগির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যদি অমিতাভ মাধুরীকে জবাবদিহি করতে হয়, তাহলে সারদার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে শতাব্দী মিঠুনদের জবাবদিহি করতে হবে না কেন? বিচারক সিবিআই এর আইনজীবীর কাছে জানতে চান তদন্ত শেষ হতে আর কতদিন লাগবে। জবাবে তিনি বলেন, আরও 1 মাস। আইও স্পেসিফিক্যালি বলেছিলেন বিফোর দি ল্যান্ডেড ম্যাজিস্ট্রেট যে ওনাদের আর 2 মাস সময় লাগবে। সেই 2 মাস হিসাব অনুযায়ী আগামী 6 জুন ওভার হয়। তখন যেটা সিবিআই এর তরফ থেকে বলা হয়েছে ওনাদের আরও ফার্দার 1 মাস সময় নাকি আরও লাগতে পারে ফর কমপ্লিশন অফ দি ফার্দার ইনভেস্টিগেশন। এরপর কুণাল ঘোষদের জামিনের আবেদন খারিজ করে দিয়ে তাদের 24 জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। কৃষ্ণবাবু, কোনো সন্দেহ নেই যে কুণাল ঘোষ অভিযুক্ত, কিন্তু তার বক্তব্যের মধ্যে কোথাও কোনো সত্যতা আছে?
না নিশ্চয়ই, কিন্তু এইটা যেটা আজকে কুণাল বাবু বলছেন এইটা তো আমরা দীর্ঘদিন এই রাজ্যে দেখেছি। এই রাজ্যেই একজন খুনের আসামি, তিনি দীর্ঘদিন মন্ত্রিত্ব করে গেছেন। তো এই রাজ্যে এখনো অবধি দীর্ঘ 34 বছর প্লাস 4 বছর আমরা এরকম অনেক আজব আজব কাণ্ড কারখানা দেখছি, এবং যত দেখছি ততই আমরা আগের সাথে রিলেট করতে পারছি। এই ঘটনা আজকে মিডিয়ার লাইমলাইটে এসছে এবং ডিবেট হচ্ছে, যেহেতু মিডিয়ার সংখ্যা বেশি, এত অনেক কারণ আছে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু আগেও হয়ে গেছে। তা বলে এইটাকে আমি ছোট করে দেখছি না। আর কুণাল বাবু উনি তো এর সাথে সরাসরি যুক্ত ছিলেন। এই যে আজকে যেই কথাগুলো উনি বলছেন, আরেকটা কথা বলছেন যে সিবিআই তদন্তে যে গতি, খানিকক্ষণ আগে শ্রমিক লাইরি যেটা বলছিলেন, শ্রমিকদা বললেন, এটা বলে রাখি যে একটা কথা বলে নেব, তা হচ্ছে আমি 4টে মিথ্যের কথা বললাম, তো পঞ্চম মিথ্যাটা কি জানেন? বিজেপি আর টিএমসির অ্যাডজাস্টমেন্টে সিবিআই এনকোয়ারিটা বন্ধ হয়ে যাওয়া আর মানুষের কাছে মিথ্যা খবরটা পৌঁছে যাওয়া। আমি 4টে মিথ্যের কথা বললাম, তো পঞ্চম মিথ্যাটা কি জানেন? বিজেপি আর টিএমসির অ্যাডজাস্টমেন্টে সিবিআই এনকোয়ারিটা বন্ধ হয়ে যাওয়া আর মানুষের কাছে মিথ্যা খবরটা পৌঁছে যাওয়া। না, এটা আপনার ধারণা, এটা আপনার ধারণা, কিন্তু এটা সত্যি নয়। না, এটা কিন্তু হ্যাঁ, এটা মিথ্যে কথা, ঠিক বলেছেন। এটা আপনি ঠিক বলেছেন। না না, এটা মিথ্যে কথা, এটা আপনি ঠিক বলেছেন। আমি না, এটা বলছি আপনাকে, আপনি বলুন যেটা আপনার খবরের কাগজে হয়তো আপনাদের চোখে আসেনি। এর মধ্যে শুধু সারদা নয়, টোটাল 44টা কোম্পানি যার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে, এবং আমরা শুধু সারদা বছর চলবে না না, সেটা আপনার মনে হয়, আপনার মনে হয়, ঠিক আছে 40 বছর ধরে। এবার শুনুন, মহিতোষ গাঙ্গুলি, পার্থপ্রতিম রায়, জয় ভৌমিক, রাজু দে, রাজীব দেবনাথ, কিছুদিন আগে তাদেরকে অ্যারেস্ট করেছে। প্রত্যেকজন কোনো না কোনো এরকম চিটফাট সংস্থার সাথে যুক্ত ছিলেন। এর কদিন শাইন ইন্ডিয়া এগ্রো, পশ্চিম বাংলাতে 14টা জায়গাতে এদের অফিস রেড হলো, ভুবনেশ্বরে 2টো জায়গা। খুব ভালো কথা। এই তদন্তগুলো কিন্তু কন্টিনিউয়াস চলে যাচ্ছে। এখন আপনারা কৃষ্ণবাবু কিন্তু মূল মামলা সারদা নিয়ে অনেকেই বলছে যে পেরিফেরিয়াল কোম্পানিগুলো নির্দিষ্ট কথা সুপ্রিম কোর্ট বলেছে কারা বেনিফিশিয়ারি সেইটা তদন্ত করতে বলেছে। তো বেনিফিশিয়ারির জন্য না না, বেনিফিশিয়ারির জন্য শ্রমিকদা, ওই জন্যই তো আপনি দেখছেন, না না, ওই জন্যই তো আপনি দেখছেন যে গৌতম কুন্ডুর এই ব্যাপারটা তো বেনিফিশিয়ারি নন, উনি তো অপারেটর। না না, বেনিফিশিয়ারি কে বেনিফিশিয়ারি? সেটাই তো প্রশ্ন, কে বেনিফিশিয়ারি? না না, সেটা তো তদন্ত করছে সিবিআই, সেটাই তো সিবিআই তদন্ত করছে, এবং সেই তদন্তটা কাউকে গ্রেফতার করে কিংবা মিডিয়া হাইপ নিয়ে তো সেটা হয় না। মিডিয়া হাইপেরও দরকার ব্যাকগ্রাউন্ড। তাহলে আপনি বলছেন আগের পর্যায়ে যখন তলব করা হচ্ছিল, ডেকে পাঠানো হচ্ছিল, জিজ্ঞাসাবাদ হচ্ছিল, তখন মিডিয়া হাইপের জন্য হচ্ছিল? না না না, মানে আমি বলছি কোনটা তো ঠিক, হয় তদন্তের এই পার্টটা ঠিক, নয় আগের পার্টটা ঠিক। দুটোই ঠিক। সেটাও হচ্ছিল যেহেতু সকল কিছু করা লোককে যেহেতু ডাকা হয়েছে, তাদেরকে গ্রেফতার করা হয়েছে, আর মেম্বার অফ পার্লামেন্ট দরকার নেই এই মুহূর্তে। আমি তো বলছি এই যে এতগুলো নাম, নামজাদা নয়, ওই জন্য একদম না। আমি শুধু বলছি, আপনি ঠিকই বলেছেন, এগুলো সিবিআই করেছে, ইউ আর রাইট, আপনি ঠিক বলেছেন। আমি বলছি মুদ্রার আরেকটা পিঠ যদি দেখুন, যে সারদা থেকে সরিয়ে পেরিফেরিয়াল কিছু কোম্পানিকে আমি ধরলাম, যাতে মূল তদন্তের যে ডাকার প্রসেস, যে নামজাদাদের ডেকে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া, সেটা ধীরে স্লো হয়ে গেল। দেখুন না, একজন মন্ত্রীর নাম যুক্ত হয়েছে, তিনি এখন জেলে আছেন। এই তদন্তের ফলে এখন বেরিয়ে এসেছে উনি শুধু সারদার সাথে নয়, উনি আরো বেশ কয়েকটি চিটফান্ড ভালো আর্টিস্ট আছেন আমাদের সাথে। তো এইখানে তদন্তটা যত ঘনীভূত হচ্ছে এবং তদন্তটা যত ভাবে স্প্রেড করছে, আপনি নিশ্চিত ঘনীভূত হচ্ছে? নিশ্চয়ই তদন্তটা আরো স্ট্রং হচ্ছে। আমার ওনাকে দেখে একটা জিনিস মনে হচ্ছে, ঘনিটা উঠে গেছে, ভূত হয়ে গেছে। উনি সিবিআই রিপ্রেজেন্টেটিভ না, একদমই না। আসলে শুনুন, আপনারা দুজন দাঁড়িয়েছেন না পাশাপাশি, অ্যাডজাস্টমেন্টটা করে ফেলেছেন মানুষ। আপনি আগে বলেছেন এটা মিস্টেক। হ্যাঁ, বলার অধিকার তো শুধু এখানে একদম নয়ন বাবু। আরে 1:2 মানে কি? আপনি কি ভাবছেন সবগুলোই কি আপনার বিরুদ্ধে? সবাই কি আপনার বিরুদ্ধে? এটা মহাজোটের ছবি। 1 হন বা 2 হন,
যুক্তি দিয়ে কথা বলুন, নিশ্চয়ই। ওয়ান হন টু না, 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 আপনি আপনারটা বলুন। কেমন ইউ আর এম্পাওয়ার্ড টু বলতে দিন। হ্যাঁ, কথা হলো যে এতক্ষণ যে ব্যাপারগুলো নিয়ে এত কথা হলো, কেমন যে ছবি বিক্রি থেকে আরম্ভ করে সিবিআই এর তদন্ত কেন ঢিলে যাচ্ছে ইত্যাদি, প্লাস আপনাদের দুইজনের বন্ধুত্ব কেমন, এই যে এগুলো তো একেবারে পুরোপুরি আপনার বাস্তবের উপর প্রতিষ্ঠিত, বাস্তবের উপর প্রতিষ্ঠিত বলেই এটা ওই যুক্তি? ছবি নিয়ে, বাস্তবের উপর প্রতিষ্ঠিত বলে ছবি নিয়ে এত কথা হয়েছে, কিন্তু যার ছবি বিক্রি হলো তিনি স্পিকটি নট, তিনি চুপচাপ আছেন। তিনি কেন বললেন না যে হ্যাঁ ছবি বিক্রি করেছি, বেশ করেছি, ছবি বিক্রি অমুক অমুক এত টাকায় নিয়েছে, অমুক এত টাকায় নিয়েছে, অমুক এত টাকায় নিয়েছে, বলতে পারছেন না। তার কারণ হচ্ছে ছবি নিয়ে অনেক কথা বলা হয়েছে বিধানসভায়, কোনো উত্তর দেয় না, আপনার বন্ধুরা কোনো উত্তর দেয় না, দেবেও না, সম্ভব নয়, দেওয়া সম্ভব না। না তাহলে দুজনের ছবি 30 লক্ষ 20 লক্ষ পেল কি করে? কেমন এই যে 30 লক্ষ 20 লক্ষ পেল, যারা কিনেছে এখনই তো বিধানসভা সত্য নয়, এই কথা বলেনি তো, প্লিজ প্লিজ আপনার সবাই কথা বলেন তো, এটা বাস্তবের উপর প্রতিষ্ঠিত। আজকে সবাই জানে, পশ্চিমবঙ্গের সবাই জানে, মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার বলেছেন আমি ছবি বিক্রি করে পার্টি করি, এবং ছবি বিক্রি করে পার্টি করে এই বলে গর্ব করেছেন কয়েকবার, কিন্তু যখন কাটাটা এসে গেল 1,86,00,000 টাকায়, কে নিয়েছে চুপচাপ। তারপরে এখন আস্তে আস্তে বেরোচ্ছে রোজ ভ্যালি নিচ্ছে, এরপরে দেখা যাবে রয়্যাল নিচ্ছে, এরপরে দেখা যাবে এমপিএস নিয়েছে, এরপরে দেখা যাবে আরও কত কিছু। কারণ প্রত্যেকটার ক্ষেত্রে এই সব ছবি বিক্রি করেছেন তারা, যারা নিয়েছে তারা এর এগেনস্টে এর পরিবর্তে বেনিফিট পেয়েছে, এবং বেনিফিট যে পেয়েছে সবাই দেখতে পাচ্ছি আমরা। সারদা ক্ষেত্রে মদন বাবুর মতো লোক বলেছেন এইরকম ধার্মিক লোক হয় না, সমাজসেবী লোক হয় না, সবার। এই গৌতম কুণ্ডুর ক্ষেত্রে আমরা দেখেছি রোজ ভ্যালির কত মানে কি, রোজ ভ্যালি কি করেছে পার্টির জন্য, কি না করেছে সবাই জানে। কাজেই এগুলো আপনি যে বলছেন আস্তে 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 যেগুলো আপনারা আগে বের করেছিলেন ওগুলি আবার আস্তে আস্তে প্রমাণিত হচ্ছে, এখন প্রমাণিত হচ্ছে। মানে এই সব বিষয়ে যখন সিবিআই নির্দিষ্ট করে কোনো উত্তর চাইছে, কার কাছ থেকে না পুলিশের কাছ থেকে? কেন এর আগে নবান্নর কাছ থেকে চাওয়া হয়েছিল, এখন একবার দেখিয়ে নি, নবান্নর কাছ থেকে একবার উত্তর চাওয়া হলো এবং তারপরে রিমাইন্ডারও গেল, যেটা দিয়ে এই অনুষ্ঠান শুরু করেছিলাম। এখনো পর্যন্ত উত্তরের অপেক্ষায় তারা। দেখুন, সারদাকাণ্ডে একদিকে যখন লালবাজারে চিঠি পাঠিয়েছে সিবিআই, তখন তার কয়েকদিন আগেই এই একই মামলায় নবান্নকেও চিঠি দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নরেন্দ্র মোদীর সঙ্গে ঢাকা যাওয়ার তোড়জোড় করছেন, তখনই রাজ্যের প্রশাসনিক সদর দপ্তরে পৌঁছয় সিবিআই এর চিঠি। তবে এটা দ্বিতীয় দফার চিঠি। প্রতিবেদন অনুযায়ী প্রথম চিঠিটি সিবিআই পাঠায় মাস 8 আগে। সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের এসপি 2014 সালের 19 সেপ্টেম্বর নবান্নে চিঠি পাঠিয়ে জানতে চেয়েছিলেন 2011-12 সালে সারদা গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা যে সমস্ত অভিযোগ কেন্দ্রের তরফে রাজ্যকে জানানো হয়েছিল সেগুলো তারা পেয়েছে কিনা, পেয়ে থাকলে কোনো তদন্ত করেছে কিনা, তদন্ত করে থাকলে তার রিপোর্ট সিবিআই এর দপ্তরে জমা দেওয়া হোক। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এই চিঠি দেওয়ার পর 8 মাস কেটে গেলেও সিবিআইকে কোনো জবাব দেয়নি রাজ্য। এই পরিস্থিতিতে 15ই মে চিঠি দিয়ে ফের একই কথা জানতে চায় সিবিআই। কিন্তু 8 মাসেও কেন সিবিআই এর চিঠির জবাব দিল না নবান্ন? প্রতিবেদন অনুযায়ী স্বরাষ্ট্র দপ্তরের এক কর্তা জানান, আর্থিক বিশৃঙ্খলা যাচাইয়ের পরিকাঠামো তাদের নেই, এতে অর্থ দপ্তর পারদর্শী। এই যুক্তিতেই সিবিআই এর চিঠি অর্থ দপ্তরে পাঠিয়ে দেয় স্বরাষ্ট্র দপ্তর। যদিও অর্থ দপ্তর জবাব না দেওয়ায় শেষমেশ স্বরাষ্ট্র দপ্তর নিজেই জবাব দিতে উদ্যোগী হয়। তবে খসড়া নিয়ে জটিলতা তৈরি হওয়ায় জবাব আর দিয়ে ওঠা হয়নি। এদিকে নবান্ন জবাব না দিলেও আইন নিয়ে সিবিআই এর চিঠির জবাব দিয়েছে তৃণমূল, আর জবাবে দেওয়া নথি জন্ম দিয়েছে নানা প্রশ্নের। সারদা কেলেঙ্কারির তদন্তে নেমে তৃণমূলের কাছে ডোনেশন, বিজ্ঞাপন ও পেইন্টিং বাবদ আয় সংক্রান্ত নথি চেয়েছিল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, তৃণমূলের জমা দেওয়া নথি অনুযায়ী 2014 সালে 27 মার্চ একই দিনে দুবার ডোনেশন বাবদ তৃণমূল নগদে পেয়েছিল 1 কোটি করে মোট 2 কোটি টাকা। এই এন্ট্রি দুটি সিবিআই এর বিশেষভাবে চোখে পড়েছে, কারণ প্রথমত 27 মার্চ অর্থাৎ আর্থিক বছর শেষের ঠিক আগে হঠাৎ করে এই বিশাল অঙ্কের টাকা তৃণমূলের অ্যাকাউন্টে জমা পড়া। দ্বিতীয়ত, মার্চে যখন এই টাকা নগদে শাসক দলের অ্যাকাউন্টে জমা পড়ে তার ঠিক কয়েকদিন পরেই লোকসভা ভোট শুরু হয়। এই বিপুল অঙ্কের টাকা দিল কে? জবাব খুঁজছেন গোয়েন্দারা। এবিপি আনন্দ। দেবনাথ বাবু, সিবিআই এর চিঠিপত্র শেষ হয়নি, কিন্তু আমি যেটা বলছিলাম, আপনি বলছিলেন নবান্নর কাছে হচ্ছে চিঠি পাঠিয়েছে, লালবাজারে পাঠিয়েছে। নবান্নর সঙ্গে লালবাজারের পার্থক্যটা এই যে নবান্নর ওখানে কে ডিসিশন নেবে আলটিমেটলি ইনভেস্টিগেশন পুলিশের কাছে যাবে, আর এটা ডাইরেক্টলি পুলিশের কাছে গেছে।
আমি আপনাকে এর সঙ্গে আরেকটা তৃতীয় অংশ যোগ করি, সেটা হচ্ছে এই সিবিআই এর চিঠিপত্র ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রকের কেন্দ্র রাজ্য সম্পর্কিত বিভাগ তারা একটা নয় 6টা চিঠি পাঠিয়েছে, একটার উত্তর আসেনি। এই বিষয় স্বরাষ্ট্র দপ্তরকে পাঠিয়েছে। হ্যাঁ, এই সেখানে গড়িমসি চলছে। একবার বলছে 2014 কেন্দ্র সরকার আসার পর, শুধু কেন্দ্র সরকার আসার পরই 6টা অর্থ বিভাগ করবে, আবার ওরা বলছে না আমরা তো করবো না, অমুক করবে সেমুক করবে। কারণ এর উত্তর নেই। কারণ উত্তর যদি দিতে হয় তাহলে মুখ্যমন্ত্রী ইনভলভ হয়ে যাবে, এবং যেহেতু স্বরাষ্ট্র দপ্তরটা মুখ্যমন্ত্রীর দপ্তর, লালবাজার সেটাও মুখ্যমন্ত্রীর, কাজে এই উত্তর পাওয়া আশা করা যায় না। তবে হ্যাঁ, চিরদিন আর বসে থাকতে পারবে না। যদি সিবিআই অ্যাক্টিভ হয় তখন আসবে, কিন্তু সেখানে ওই কাটা হয়ে আছে বন্ধুত্ব, সেখানে বন্ধুত্ব কাটা হয়ে আছে। এখন সিবিআই না, বন্ধুত্ব যদি কাটা হবে তাহলে এতগুলো চিঠি এলো কি করে? খুব ভালো, আগে বলছেন না ওনারা বলছেন চিঠিতেই আছে, বললেন যে 6টি চিঠি এক বছরে এসেছে। আচ্ছা বলুন, অরিন্দম দাস অরিন্দম দাস কদিন আগে গ্রেফতার হয়েছে, আগে নয়, অরিন্দম দাস বুম্বা, এই যে বুম্বা তো সিবিআই কে এই সারদার কিংপিন আছে। একটু বলি আমি, না আপনি বলুন। না আমার দেখো, আমার গরিব মানুষের টাকা যেভাবে লুট হয়েছে সেটা আমাদের প্রত্যেকেরই খারাপ লাগছে। এখানে আমার মনে হয় না সবারই খারাপ লাগছে, এবং দেবনারায়ণবাবুর নিশ্চয়ই খারাপ লাগছে, সবারই খারাপ লাগছে। আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি, যে মূল যেটা বিষয় ছিল যে ছবি আঁকা নেই। দেখো আজকে ভারতবর্ষের চিত্রকলার, আধুনিক চিত্রকলার মূল পীঠস্থান কিন্তু পশ্চিমবঙ্গ ছিল একটা সময়। আমরা যদি অবনীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করি, যামিনী রায় থেকে আরম্ভ করি, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করি, পরবর্তীকালে গণেশ পায়েন, নন্দলাল বোস, গণেশ পায়েন কত নাম বলবো, গণেশ হালুই, বিকাশ ভট্টাচার্য, এই যে একটা পশ্চিমবাংলার একটা বিশাল একটা ঐতিহ্য, এবং যেটা আমাদের গর্বের জায়গা ছিল গোটা ভারতবর্ষের কাছে। এবং ভারতবর্ষে পেন্টিং একটা সময় বেঙ্গলটা প্রথম পেন্টিং নিয়ে আলোচনা হলে বেঙ্গলকে নিয়ে আলোচনা হতো। সেই জায়গাটাতে সেরকম একটা গৌরব যে রাজ্যের, সেইখানে পেন্টিংকে নিয়ে এই যে একটা কাদা মাখা জায়গায় আমাদেরকে পৌঁছে দেওয়া হলো, কারণ যাই হোক এটাকে নির্ভর করে কিছু মানুষ এমন কিছু কাজ করলেন যেটা অনেক কোশ্চেনের মুখে আসলো। কোশ্চেনটা সত্যি না ভুল সেটা নিশ্চয়ই প্রমাণিত হবে, সেটা আমি যাচ্ছি না। কিন্তু তাতে যেটা হলো যে আমরা কিন্তু বহির্বিশ্বে আমাদের মুখ দেখানোর জায়গা রইল না। এবং অ্যাজ আ পেইন্টার এটা আমার কাছে ভীষণ ভীষণ বেদনাদায়ক, যে আরও তো অনেক কিছু ছিল। ইটবালির ব্যবসা করতে পারতো, বিল্ডিং তুলতে পারতো, সেখান থেকে টাকা রোজগার করতে পারতো, কিন্তু পেইন্টিংকে এই যে কাদা ছড়ানো হলো, ওটা জাতির উপরে কাদা ছড়ানো হলো। আপনার কাছে প্রশ্ন, যে একটা ছবি যখন কেউ কেনে তখন তার একটা আর্ট ভ্যালু থাকে, তার একটা ভিন্টেজ ভ্যালু থাকে, হ্যাঁ আরো নিশ্চয়ই কিছু দেখার ইয়ে থাকে। এইখানে কি ভ্যালু ছিল? এইখানে নিশ্চয়ই এই কোনো ভ্যালুই ছিল না। এইখানেই তো একদম সুন্দর প্রশ্ন। এইখানে শুধু তুমি আমায় দেখো আমি তোমায় দেখি, এই ভ্যালু ছাড়া আর কি কোনো ভ্যালু ছিল? একদম ঠিক প্রশ্ন। আমি উত্তরটা দেব, উত্তরটা দেব, আর কি ভ্যালু? উত্তরটা আমায় করলে তো আমার উত্তরটা দিবি। প্রশ্নটা আমায় করলে আমার উত্তরটা দিতে দিন। একটা ছবি যদি 24 কোটি বিক্রি হয়, আমাকে তো প্রশ্নটা করলো, 20 লক্ষ ছবি, আমাকে উত্তরটা দিতে দিন। স্বাভাবিক, এটা আমি রিলেটিভলি যতই বলুন আপনি, আমাকে উত্তরটা দিতে দিন। আমাকে প্রশ্ন করলো তো, না প্রশ্ন না, আপনি প্রশ্ন করলেন না শ্রমিক দা, আমি উত্তর দিচ্ছি। ব্যাপারটা হলো সহজেই দেখলেন যারা পেন্টিং কেনেন, যারা পেন্টিং কেনেন, যেখানে আমার আজকে 40 বছরের অভিজ্ঞতা, আমার 40, একটু আমি উত্তরটা দিন। আমার 40 বছরের আমার আর্ট কলেজ ছাড়ার পরে প্রায় 40 বছরের আমার অভিজ্ঞতা থেকে বলছি যে ছবি যারা কেনেন তারা কিন্তু একজনের ছবি কেনেন না, একটা ছবি কেনেন না, তারা বছরের পর বছর কালেক্ট করেন। সুতরাং এইখানে দেখা, আমরা যদি দেখি এই যাদের নাম আমরা দেখতে পাচ্ছি এবং যার ছবি কেনা হয়েছে আমরা শুনতে পাচ্ছি, তারা আগে বা তারপরে আর কার ছবি কিনেছেন এইটা দেখলেই একদম সহজভাবে প্রমাণ হয়ে যাবে। প্রমাণ হয়ে যাবে। আমি আরেকটা প্রশ্ন করে নিই, ফ্যাক্টর আপনি বলতে পারেন, একটা ছবি আমার কিনলাম, মমতা কিনলাম, 20 টাকা কিনলাম, আগে যে ছবি তার ছবি কত টাকায় বিক্রি হচ্ছে আপনি খবরটা একটু বলুন। আমি আবার বলছি যে অবশ্যই মূল্যায়ন সবসময় আপেক্ষিক। আমার এই পর্বের বক্তারা এত বাদানুবাদ মধ্যে কে কি বললেন দেখাবো।
আজ এ পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল ঠিক রাত 8টায়। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। Powered by Subhash Bose Institute of Hotel Management, সফল ক্যারিয়ারের সেরা ঠিকানা। সহযোগী নিবেদক ক্যাপ্টেন 600 EQR, stronger, safer, super safer। NHIT Polytechnic College, Durgapur, pioneer in diploma engineering education। এবং গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের গ্লো ফেয়ার ময়শ্চারাইজার নীল, তাই উজ্জ্বল মুসলিম ত্বক।